টোটাল গল্প লিখেছি ধরেন ৭০-৮০টার মতো। প্রথম দিকে আমি গল্প লিখেছি গ্রামীণ পটভূমিতে। গল্প বলার ভঙ্গি, বিশেষ করে ভঙ্গিটাই, ভাষা, এগুলো আমি বদলানোর চেষ্টা করেছি। উপন্যাস নাম দিয়ে যে বইগুলো বেরিয়েছে এগুলো আসলে বড় গল্প। গল্প এবং উপন্যাসের ক্ষেত্রে কদম ফেলা বা চলনটা ভিন্ন রকমের। খণ্ডচিত্র না, ছোট্ট চিত্র না, বড় চিত্র, বড় ছবি। বড় ছবিটাকে আমি বলবো যে উপন্যাস। গল্প উপন্যাসই লিখতে চেয়েছি, কখনো কখনো অনুবাদ করেছি। সোভিয়েত ইউনিয়নের বৃত্তি পেয়ে ওখানে পড়তে গেলাম, সেজন্য রুশ ভাষা শিখলাম। রুশ সাহিত্যের প্রতি আমার বিশেষ একটা প্রীতি আছে। আপনি তো আমেরিকাতে একটা ফেলোশিপ নিয়ে গিয়েছিলেন। জানা হয়েছে কে কিভাবে লেখে। কেউ ভোরবেলা উঠে লেখে, কেউ মাঝরাতে লেখে। শুধু দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিটটকে। আজকে আমাদের সঙ্গে এমন একজন অতিথি আছেন যিনি একাধারে একজন গল্পকার, উপন্যাসিক, অনুবাদক, সম্পাদক, অর্থাৎ বহুমুখী প্রতিভার একজন মানুষ আমাদের সঙ্গে আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে, মশিউল আলম। ধন্যবাদ। কেমন আছেন? আছি তো ভালোই। আচ্ছা, শুরুটা করি আপনার গল্প দিয়েই। আমার খুব পছন্দের জায়গা। আপনার বলা যায় যে প্রায় কিংবদন্তি তুল্য গল্প, দুধ, মাংসের কারবার, তারপর পাকিস্তান, আরও অসংখ্য, এই মুহূর্তে সব নাম মনে পড়ছে না। আপনার এই গল্পের ভুবন নিয়ে একটু শুনতে চাই। গল্পের আমি অবশ্য বেশি গল্প লিখি নাই, মানে আমি টোটাল গল্প লিখেছি ধরেন ৭০-৮০টার মতো। তার মধ্যে থেকে গ্রন্থভুক্ত হয়েছে বোধহয় ৫০টার মতো। আর একটা আমার যে নির্বাচিত গল্প বেরিয়েছে একটা, ওইখানে আছে ২৮টা গল্প। তো আমার নিজের লেখা গল্পই আমি অর্ধেক আমার পছন্দ হয়নি বলে আমি এই বাছাই করে প্রায় ৩০টার মতো গল্পকে আমি বলবো যে হ্যাঁ, আমার নিজের পছন্দ অনুযায়ী এগুলো গ্রন্থভুক্ত হতে পারে, সেইটা নির্বাচিত গল্পের ভিতরে আছে। আর তারপরে নির্বাচিত গল্প প্রকাশিত হওয়ার পরে আরও দুটো গল্প গ্রন্থ বেরিয়েছে, সেগুলোর মধ্যে কিছু গল্প আছে। সব মিলিয়ে আমার যে গল্পের ভুবন, গল্পের জগৎ খুব বড় তা না, কিন্তু আমি চেষ্টা করেছি আমার গল্পের বিষয় বৈচিত্র্য, মানে বিচিত্র বিষয়ে লেখার চেষ্টা করেছি। আমার প্রথম দিকে আমি গল্প লিখেছি গ্রামীণ পটভূমিতে। বেশিরভাগ গল্পের পাত্রপাত্রী, পটভূমি, গ্রাম, আমার ছেলেবেলায় দেখা গ্রাম, সেই উত্তরবঙ্গের গ্রাম, গ্রামীণ পটভূমিতে লিখেছি। আর তারপরে যখন আমি ঢাকাবাসী হলাম, তারপর থেকে হয়তো ২০-২৫ বছরের মতো আমি যে নগর জীবন দেখেছি, সেইখানে কিছু গল্প লিখেছি যে মধ্যবিত্ত জীবন, গ্রামীণ শ্রমজীবী মানুষের জীবন, এসব নিয়ে লিখেছি। কিন্তু আপনি গল্পের ব্যাপারে আপনি বলছেন যে ৭০-৮০টার মতো গল্প আপনার আছে। তা আমার বিবেচনায় একজন লেখকের ৭০টা গল্প কম নয়, কিন্তু আমার মনে হচ্ছে আপনার সঙ্গে কথা বলে যে ইতিপূর্বেও খেয়াল করেছি গল্পের ব্যাপারে আপনি খুবই খুঁতখুঁতে, অথচ আপনার গল্পগুলো আন্তর্জাতিক অঙ্গনেও আলোচিত হয়েছে। আমার তো মনে হয়েছে আমি এটা খুঁতখুঁতে, হ্যাঁ আপনি ঠিক শব্দটা খুঁতখুঁতে ঠিক বলেছেন। আমার এই খুঁতখুঁতানি এখনো যায়নি, বরং আমার মানে যত বেশি গল্প লিখেছি তত আমার এই মানে কি বলবো, এটাকে দোষ বলতে পারেন, সেটা আরো বেড়েছে। এবং ক্রমশ আমার গল্প লেখার সংখ্যা কমে গিয়েছে। কারণ আমার মনে হয়েছে যে পৃথিবীতে এই শর্ট স্টোরি নামক জনরাটা নিয়ে এত পরীক্ষা নিরীক্ষা হয়েছে, এত বিচিত্রভাবে গল্প লেখা হয়েছে, আমাদের দেশেই বাংলা ভাষাতেই এপারে ওপারে মিলিয়ে এত বিচিত্র রকমের গল্প লেখা হয়েছে যে সেখানে নতুন কিছু সংযোজন করা এটা অত্যন্ত কঠিন। এবং আমি যখন দেখছি যে আমি কিছু গল্প লিখেছি, এরকম গল্প বাংলা সাহিত্যে অলরেডি আছে, তো আমি ওরকম গল্প আবার লিখবো, আমি আমাকে রিপিট করে চলবো, আমি এটা চাই না। এই কারণে আমি চেষ্টা করেছি শুধু বিষয়বস্তু না, গল্প বলার ভঙ্গি,
বিশেষ করে ভঙ্গিটাই, ভাষা, এগুলো আমি বদলানোর চেষ্টা করেছি। সেগুলো আমার বিবেচনায় কোনোটা ভালোর দিকে গেছে, কোনোটা হয়তো যেরকম আশা করেছিলাম সেরকম হয়নি, কিন্তু আমি ক্রমাগত এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি। যে ওই কারণে কখনো কখনো আমার মনে হয় যে না, এই গল্পটা ভালো হয়নি বা এই গল্পটা বইতে নেওয়ার উপযোগী হয়নি, এরকম এরকম আমার সবসময় হয়, এবং এখনও আমি সেই অবস্থার মধ্যে আছি। সেই কারণে আমার ধরেন গল্প লেখা অনেক কম এখন। তো এই পারফেকশনিক মশিউল আলম, তিনি কি উপন্যাসের ক্ষেত্রেও এরকম? উপন্যাস তো আসলে লেখা হয় নাই, মানে আমার উপন্যাস নাম দিয়ে যে বইগুলো বেরিয়েছে এগুলো আসলে বড় গল্প। আচ্ছা, এগুলো ধরেন, মানে এটা কি পৃষ্ঠার হিসাবে বলছেন না চরিত্রের হিসাবে বলছেন? পৃষ্ঠা হিসাবে তো উপন্যাস বলা যায়, কিন্তু আসলে উপন্যাস তো শুধু শব্দ সংখ্যা না বা পৃষ্ঠা সংখ্যা না। এটার যে উপন্যাসের বিষয়বস্তু, উপন্যাসের পাত্রপাত্রী সংখ্যা, উপন্যাসের যে ট্রিটমেন্ট, উপন্যাসে আসলে উপন্যাস যেভাবে বলা হয়, বয়ান যেটা, নেরেটিভ যেটা, সেই নেরেটিভের মধ্যে নানা কিছু থাকে যেটার যে চলন, পেস, মানে কদমটাই ছোট গল্প থেকে আলাদা। আমি যখন আমি আমার নিজের ক্ষেত্রে যেটা ঘটে, যখন গল্প লিখতে বসি, যেটা গল্প হচ্ছে সেটা আমি ফিল করি যে এটার যে চলন, দৌড় আর হাঁটা যেরকম না, দৌড়ের একরকম চলন, হাঁটা আর একরকম চলন। ওই গল্প এবং উপন্যাসের ক্ষেত্রে আমার ওইরকম লাগে, দৌড় আর হাঁটার সঙ্গে তুলনা করছি না, কিন্তু কদম ফেলা বা চলনটা ভিন্ন রকমের। উপন্যাস শুরু হচ্ছে, শুরুতেই আপনার যে মেজাজ, টন, গদ্যের যে টন, সেই টন আপনাকে বলে দিবে, আমাকে বলে দেয় যে আমি একটা লং স্টোরি বলতে যাচ্ছি। লং স্টোরি, অনেক লোকজন, মানে এর ব্যাপ্তি, গভীরতা, এর যে বিস্তৃতি, সব মিলিয়ে এটা একটা ছোট ব্যাপার না, এটা একটা বড় ব্যাপার। হ্যাঁ, এপিক যদি নাও বলি আমি, যেমন ধরেন আমি যদি কোনো একটা মানে তুলনা করি, কি বলবো, ধরেন একটা টর্চ লাইটে আলো ফেললে যতটুকু জন্য আলোকিত, যতটুকু জায়গা জুড়ে আলোকিত হয় এবং তীক্ষ্ণভাবে হয়, আর একটা ধরুন ফ্ল্যাশ লাইট বা ফ্লাড লাইট, যে অনেক বড় এলাকা। আমি উপন্যাস আর বা ধরেন একটা ছোট্ট ঝর্ণা ধারা বা ছোট্ট একটা স্রোতস্বিনী আর একটা বড় নদী বা সমুদ্রের মতো একটা কোনো বড় ব্যাপার, এই যে উপন্যাস, এবং এরকম মনে হয় গভীরতা, এর বিস্তার, সবকিছু মিলিয়ে এটা আঙ্গিক দিক থেকে। আর ট্রিটমেন্টের দিক থেকেও তো ধরেন কোনো একটা সাইকোলজিক্যাল প্রবলেম নিয়ে আমি দুজন পাত্রপাত্রীর মধ্যকার যে রিলেশন, ধরেন রিলেশনের গল্প বলছি, রিলেশনের গল্প বলতে দুজন মানুষের মধ্যে কিছু ঘটনা ঘটছে শুধু তাই না, দুজন মানুষের মধ্যে যখন আন্তঃক্রিয়া, মিথস্ক্রিয়া ঘটে, তখন কিন্তু তাদের মনের ভিতরেও অনেক জিনিসপত্র ঘটে যেটা বাইরে থেকে দেখা যায় না। একজন আর্টিস্ট সেটা দেখান, ওইটা উপন্যাসের ভিতরে একরকম, গল্পে আরেক রকম। তো উপন্যাসে ধরেন আমি যদি এরকম আমার নিজের লেখা থেকে বলি যে আমার এরকম প্ল্যান ছিল যে আমি একটা, যেভাবে নাই হয়ে গেলাম বলে আমার একটা কি বলবো নভেলা আছে, যেটার যেটা পৃষ্ঠা সংখ্যা বোধহয় 124 বা 25 পৃষ্ঠা। তো ওইটা একটা স্টোরি, ওখানে অনেক বেশি পাত্রপাত্রী নাই, এটা গল্পের মতোই করেই আমি লিখেছি, এটাকে গল্পই বলবো, নভেলা বলতে পারেন। সেইখানে একজন মানুষ ধরেন ঢাকা শহরে বাস করে, একজন সাংবাদিক এবং গল্প টল্পও লেখে। তো সে একটা মানসিক কি বলবো ক্রাইসিসের মধ্যে পড়ে, সেটা হচ্ছে বাস্তব জীবন, তার জীবন যে যাপনের, মানে যে জীবন সে যাপন করে, সেখানে সে লেখালেখি করে, সেখানে দেখতে পাচ্ছে যে হঠাৎ করে লেখকদের উপর আক্রমণ শুরু হয়েছে, ব্লগার মারা যাচ্ছে, সাংবাদিক মারা যাচ্ছে, প্রকাশক মারা যাচ্ছে, মারা যাচ্ছে মানে খুন হচ্ছে, হত্যা হচ্ছে, ফ্রিলি লিখতে পারছে না। তো এইটা তার মনের উপরে চাপ সৃষ্টি করে। এই গল্পটা আমি বলতে চাই, এই যে মনের উপরে যে চাপ সৃষ্টি করে, এই চাপের ফলে সে মানসিকভাবে একটু না ভালো রকম বিভ্রান্ত হয়ে পড়ে, এলোমেলো হয়ে পড়ে, এবং এই মানসিক বলবো কি ঐক্যনাশ, ডিসইন্টিগ্রেশন অফ সাইকোলজিক্যাল স্টেট আর কি, যেটা ঘটে, সেটার ফলে
তার শারীরিক প্রবলেম, সে হ্যালুসিনেট করে, জাগ্রত অবস্থায় হ্যালুসিনেট করে, সে নিজের 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 ছবি দেখতে পায় না, নিজের ছায়া দেখতে পায় না, আয়নার নিজের ছবি দেখতে পায় না, তারপরে সে নিজেকেই দেখতে পায় না, নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পায় না, তারপরে তার শেষ পর্যন্ত সে মানে সুইমিং পুলে গোসল করতে নেমে দেখে আবার সে নিজেকে দেখতে পায় এবং দেখতে পায় যে সে পানিতে গলে যাচ্ছে। এরকম একটা স্টোরি আমি বলতে চেয়েছি। এই যে কি বলবো, তার যে মানসিক অবস্থার বিবরণ আমি দিলাম, এইটা যদি ধরেন আরো এরকম কি বলবো, এরকম ট্রিটমেন্ট উপন্যাসের ভিতরে বিভিন্ন পাত্রপাত্রীর মধ্যে এটা করা যায়। যখন এটা খুব গভীর হয়, তখন এটা বলবো যে আমার এটা স্বভাবটা উপন্যাসের স্বভাব। ছোট গল্পের মধ্যে এগুলি সাধারণত করা হয় না। ছোট গল্প, যেটা আমরা ইংরেজিতে শর্ট স্টোরি বলি, সেটার মধ্যে এত ব্যাপকভাবে এটা করা হয় না, কিন্তু উপন্যাসের এটা ব্যাপকভাবে করা হয়। সেই কারণে এই যে এখানে গল্প উপন্যাসের মধ্যে পার্থক্য থাকে। আমার একটা জিনিস, মানে আপনি মশিউল আলম বলেই প্রশ্ন করতে খুব লোভ হচ্ছে যে আপনি উপন্যাস সম্পর্কে যে ধারণা দিচ্ছেন সেইটা অবশ্যই ক্ষেত্র বিশেষে প্রযোজ্য, কিন্তু এটা কি এইরকম যে তলস্তয়, দস্তয়েভস্কির আপনার খুব পছন্দের উপন্যাসিক বলে তারা খুব এখানে দুইজনই মানে খুব সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট খুব ভালোভাবে করেন, কিন্তু তারা কিন্তু অনেক মানুষের সমাবেশ ঘটান, অনেক ঘটনা ঘটে, অনেক মানুষ, হ্যাঁ তলস্তয়, এবং বিশাল ব্যাপ্তি, বিশাল ঘটনা, যুদ্ধ শান্তি, মানে ওয়ার অ্যান্ড পিস। দস্তয়েভস্কির ভিতরে তো একেবারে ম্যাড হাউস, প্রচুর লোকজন, এবং সেখানে স্বাভাবিক কিছুটা ঘটে না, সবই অস্বাভাবিক ঘটনা ঘটে, এবং সেখানে সবই এই সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার। কিন্তু উপন্যাস যে শুধু এরকম তাও তো না, নানা রকমের উপন্যাস আছে। হ্যাঁ, মানে খুব আকারে পাতলা, যেমন মার্কেজের শেষ উপন্যাসটা, মোটা হলে ধরেন আমি যদি বলি ইউলিসিসের কথাই যদি বলি, ইউলিসিস অত্যন্ত জটিল জিনিস। আমাদের টিন রাম যদি বলি, গুন্ডারগাছের টিন রাম, বা আমাদের এই উপমহাদেশের মধ্যে যদি ধরেন তারাশঙ্করের উপন্যাসগুলো, হাসুলিবাগের উপকথা যদি বলেন, বা ধরেন কীর্তিহাটের কর্চা অনেক মোটা উপন্যাস, বা রবীন্দ্রনাথের গোরা, তারপরে অমিয়ভূষণ মজুমদারের গড় শ্রীখণ্ড, তারপরে এই যে ঢোরাইচরিত সতীনাথ ভাদুরীর। কিন্তু এই যে এগুলি সব বড় বড়, এবং এগুলি তো ছোটখাটো জিনিস ডিল করা না, অনেক বড় বড় ব্যাপার ডিল করা। হয়তো টাইম নভেল, ধরেন একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট ঐতিহাসিক ঘটনা, একটা নির্দিষ্ট সামাজিক প্রেক্ষাপট, এগুলি সব মিলিয়ে একটা বড় চিত্র, ক্ষুদ্র চিত্র, খণ্ডচিত্র না, ছোট্ট চিত্র না, বড় চিত্র, বড় ছবি। বড় ছবিটাকে আমি বলবো যে উপন্যাস, গোয়ের্নিকা। হ্যাঁ, গোয়ের্নিকা বড়, অনেক বড় ক্যানভাস, বড় ছবি। আচ্ছা মশিউর ভাই, আপনার কাছ থেকে আমরা আপনার রুশ সাহিত্য প্রীতির, এবং আপনি তো রাশিয়াতে ছিলেন, সরাসরি রুশ ভাষা থেকে অনুবাদও করেন, এটা কিভাবে শুরু হলো? এটা আমার মনে হয় আপনারও মনে পড়বে আমার ছেলেবেলায়, আমরা ছোটবেলায় যে বাংলা ভাষায় যখন আমরা বিদেশি সাহিত্য, আমরা যখন এই যে খুব ছোট যখন গল্পের বই পড়া শুরু করি, তখন আমাদের হাতে পড়ে এই যে সোভিয়েত প্রকাশনার বইগুলো, মালাকাইটের ঝাঁপি, এই যে রাদুগা প্রোগ্রেসের বইগুলো, মালাকাইটের ঝাঁপি, স্কুল আর্কাদি গাইদের স্কুল, তারপরে ভেরা পানোবার পিতা ও পুত্র, চিড়িয়াখানা, তারপরে রুশ দেশের উপকথা, তারপরে এই আরো অনেক, ইউক্রেনের উপকথা, কাজাখস্তানের রূপকথা, তারপরে এই ধরনের বই খুব সহজে, খুবই সুলভ মূল্যে অথবা প্রায় বিনামূল্যে আমরা পেতাম, এবং এগুলো দিয়ে আমাদের পড়া শুরু হয়। তো এগুলি আমি সবাই এগুলি লেখা পছন্দ করতাম, এবং পছন্দ করার কারণ সম্ভবত এই যে এই সাহিত্য আমরা খুব সহজে বুঝতে পারি, রিলেট করতে পারি। আমাদের মানে ওর মধ্যে কারিগরি কলাকৌশল এত জটিল কিছু ছিল না যে আমাদের বুঝতে কষ্ট হয়। খুব সহজেই গল্পগুলো আমরা বুঝতাম, বেশিরভাগই হচ্ছে গল্প, মানে স্টোরির টানে আমরা এগুলি পড়তাম। তো এগুলি পড়তে পড়তে যখন বড় হলাম, তারপরে তো অন্যান্য সাহিত্য পড়লাম,
তারপরে আমি ঘটনাক্রমে সৌভাগ্যক্রমে সোভিয়েত ইউনিয়নের বৃত্তি পেয়ে ওখানে পড়তে গেলাম, এবং আমার ওখানে পড়তে হয়, মানে বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে রুশ ভাষা শিখতে হয়, সেজন্য রুশ ভাষা শিখলাম, এবং ওখানে আমি জার্নালিজম পড়লাম, কিন্তু পাশাপাশি আমাকে রুশ ভাষাও পড়তে হলো, রুশ সাহিত্য পড়তে হলো ক্লাসে, এবং ব্যক্তিগত আগ্রহের কারণে, ব্যক্তিগত পছন্দের কারণে আমি ক্লাসের বাইরেও আমার কিছু পড়া হলো, এবং আমার ইচ্ছে হলো যে আমি রুশ ভাষাটা যেহেতু জানি, মূল রুশ থেকে কিছু জিনিস অনুবাদ করি। আমি খুব বেশি অনুবাদ করেছি তা না, দস্তয়েভস্কির সাদা রাত করেছি, হ্যাঁ দস্তয়েভস্কি করেছি, জুয়ারি, চেখভের দু একটা গল্প করেছি, ম্যাক্সিম গোর্কির দু একটা গল্প করেছি, তলস্তয়েরও দু একটা গল্প করেছি, আর বেশি করি নাই। আসলে আমি তো অনুবাদক না আসলে, মানে ওই অর্থে, মানে আমি গল্পই লিখতে চেয়েছি, গল্প উপন্যাসই লিখতে চেয়েছি, কখনো কখনো অনুবাদ করেছি, এটা কি শখ করে বা ভালো লেগেছে একটা লেখা, এটা বাংলায় হয়তো আনলে কেমন হয় এটা দেখতে চেয়েছি, সেইভাবে অনুবাদ করেছি, মানে শখের বশে। কিন্তু যখন করেছি তখন চ্যালেঞ্জ বোধ করেছি, এবং ওইটাকে খুব সিরিয়াসলি নিতে হয়েছে, যে অনুবাদ যখন করবই ভালো ভালো করেই করার চেষ্টা করি, আমি সেভাবেই চেষ্টা করেছি। এটা হচ্ছে রুশ। কিন্তু আপনি বললেন রুশ সাহিত্যের প্রতি আমার যে প্রীতি, এটা আসলে হ্যাঁ বিশেষ একটা প্রীতি আছে, বিশেষ করে দস্তয়েভস্কি, আমার চেখভ খুব পছন্দ, তলস্তয় পছন্দ, কিন্তু আমার অন্যান্য সাহিত্য খুব, যেমন আমেরিকান সাহিত্য, আমেরিকায় তো আমেরিকান উপন্যাস ধরেন অনেক ভালো ভালো উপন্যাস আছে, যেমন ধরেন আমরা যে ফকনার এবং হেমিংওয়ে, এই দুইজনের কথা ছাড়াও ধরেন সলবেলু আমার খুব পছন্দের একজন লেখক, হ্যাঁ স্টেইনবেকের আমি বেশি কিছু পড়ি নাই, কিন্তু সলবেলু আমার খুব পছন্দ। সলবেলুর এই যে হেরজগ, তারপরে হামবোল্টস গিফট নামে একটা উপন্যাস আছে তার, ওটা আমার খুব প্রিয়। তারপরে এই যে রেইন কিং, এই যে আমাদের সৈয়দ হক অনুবাদ করেছেন শ্রাবণ রাজা নামে, তারপরে আরেকজন লেখক আছেন খুব প্রিয় আমার, কুট ভনেগার্ট, স্লটার হাউস 5-এর লেখক। আমেরিকান সাহিত্য খুব ভালো, খুব মানে আমার খুব পছন্দ। ফিলিপ রথ আমার পছন্দ, আরও অনেক লেখক আছে, অনেক, এই মুহূর্তে অনেকের নাম মনে পড়ছে না, কিন্তু অনেক লেখক, বিচিত্র ধরনের লেখা, মানে আমেরিকান মানে উপন্যাস নানা রকমের লেখা আছে। ইয়েতে রুশ সাহিত্য একটা ধরন আছে, কিন্তু আমেরিকান মানে ঔপন্যাসিক তো অনেক বড় দেশ, বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে লেখা হয়েছে, এবং বৈচিত্র্য অনেক রকমের বৈচিত্র্য, বিশাল। তাছাড়া তো জার্মান বললাম, পূর্ব ইউরোপের কিছু লেখা আমার পছন্দ হয়, চেক, তারপরে কাফকা তো বটেই, কিন্তু ইউগোস্লাভ, তারপরে ধরেন ইউগোস্লাভিয়া এবং চেকোস্লোভাকিয়ার আরও অনেক লেখক আছেন যাদের লেখা, ধরুন পোলিশ, ব্রুনো শুলজ নামে পোলিশ একজন গল্পকার আছে, যাকে বলা হয় ওদের গদ্যকারা থাকে গুরু, মানে যেমন তোকারচোক তাকে খুব পছন্দ করে। তবে সিঙ্গার আমার খুব পছন্দের একজন, আইজাক বাশেভিচ সিঙ্গার। মানে আমার কি বলবো, কথা সাহিত্য, রুশ সাহিত্য একটা পছন্দ ঠিক আছে, কিন্তু আর দুনিয়ার যে বিচিত্র ধরনের আফ্রিকান সাহিত্য, দুর্দান্ত সাহিত্য আছে আফ্রিকান, মানে কথা সাহিত্য, আর বাংলা সাহিত্য তো আছেই। আপনি তো আমেরিকাতে একটা ফেলোশিপ নিয়ে গিয়েছিলেন, রাইটার ফেলোশিপ। হ্যাঁ, রাইটার্স প্রোগ্রামে ছিলাম আমি, আইওয়া রাইটার্স প্রোগ্রাম। সেইটা নিয়ে আমাদের দর্শকদের একটু যদি বলতেন, কেমন ছিল সেই অভিজ্ঞতা? এটা আসলে একটা মানে সারা পৃথিবী থেকে লেখকদের তারা আমন্ত্রণ জানায়, 3 মাসের একটা কি বলবো রেসিডেন্সি বলে এটাকে। লেখকরা এক জায়গায় থাকেন, নিজেরা লেখালেখি করেন, নিজেদের লেখালেখির অভিজ্ঞতা পরস্পরের সঙ্গে বিনিময় করেন, তারপরে বেড়াতে যান, এবং ওইখানে ওদের ইউনিভার্সিটিতে একটা ক্রিয়েটিভ রাইটিং কোর্স পড়ানো হয়, তাদের শিক্ষার্থীদের সঙ্গে তাদের ইন্টারাকশান হয়, ছবি দেখা, মিউজিয়ামে যাওয়া, তারপরে তাদের ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপ করা, তারপর নিজেদের লেখা নিয়ে ছাত্রছাত্রীরা আমাদের লেখা পড়ে, সেটা নিয়ে তারা আলাপ করে। এই যে 3 মাস ধরে এইসব, এটা এক ধরনের কি বলবো, এক ধরনের লেখকদের মধ্যে
একজন লেখক তো শুধু একজন লেখক না, লেখক একজন একটা দেশকে, একটা কালচারকে রিপ্রেজেন্ট করে। তো এই যে কালচারের বিনিময়, এটা ওখানে ঘটে। আমি যখন ছিলাম তখন আমি বাদে আরও 32 জন লেখক ছিলেন 30টা দেশের। তো সেখানে ফিলিস্তিনি 2 জন ছিলেন। আমার খুবই তাদের সঙ্গে গল্প করে আমি অনেক কিছু জানতে পেরেছি। শুধু জানতে পারা না, তাদের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব হয়েছে। তারপরে পূর্ব ইউরোপ থেকে, যেমন পোল্যান্ড থেকে, চেকোস্লোভাকিয়া থেকে একজন ছিলেন পোলিশ কবি, একজন চেক কবি, তারপরে ল্যাটিন আমেরিকার কয়েকটা দেশ থেকে, আফ্রিকার কয়েকটা দেশ থেকে, কোরিয়ান একজনের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব হয়েছে, সাউথ কোরিয়ান। সে আবার আমার মতোই রুশ পাগল। সে ফিকশন রাইটার, খুব ভালো ফিকশন রাইটার। সে ওইখান থেকে সিউলে সে ক্রিয়েটিভ রাইটিংয়ে পড়াশোনা করেছে এবং সে গোগলের ভক্ত, নিকোলাই গোগল। সে তার বাবার দেয়া ফ্ল্যাট বিক্রি করে ওই টাকা দিয়ে সে মস্কো গেছে স্টেটস ইউনিভার্সিটিতে পড়ার জন্য। গুগলের উপরে পিএইচডি করেছে সেখানে। সেখান থেকে পিএইচডি করে সে সিউল ফিরেছে, গুগল পড়াচ্ছে। কিন্তু সিউল তার ভালো লাগে নাই, কোরিয়া তার ভালো লাগে নাই। সে একটা বিজ্ঞাপন দেখে স্লোভেনিয়ান ইউনিভার্সিটিতে, লুবলিয়ানাতে, স্লোভেনিয়ার ইউগোস্লাভিয়ার যে ভেঙে যাওয়া একটা রিপাবলিক, স্লোভেনিয়ার লুবলিয়ানা ইউনিভার্সিটিতে একটা বিজ্ঞাপন দিয়েছে যে টিচার চায় তারা। কি এই রুশ ভাষা, কোরিয়ান স্টাডিজের টিচার চায়। সে ওই পূর্ব ইউরোপে থাকবে বলে, এই রাশিয়ার আশেপাশে থাকবে বলে সে ওইখানে চলে গিয়েছে এবং সে এখন ওইখানে থাকে। রুশ ভাষা তো সে জানেই এবং স্লোভেনিয়ান ভাষাও শিখে নিয়েছে এবং সে এখন ওই রুশ ভাষাই। আমার সঙ্গে তার যে কথা চালাচালি বা ফোনে কথা বলা, এটা রুশ ভাষায় আমরা কথা বলি। এটা আমার একটা বিরল পাওয়া। রুশ নয়, কিন্তু একজন কোরিয়ান রুশ। এবং আমি বলি যে হচ্ছে কোরিয়ান গুগল। তার লেখার মধ্যে গুগলের লেখার ছাপ আছে। যেমন ধরেন একজন পাকিস্তানি কবি ছিল আমাদের সঙ্গে, একটা নারী কবি। তার সঙ্গে আমার বেশ ইন্টারাকশন হয়েছে। আমাদের এই উপমহাদেশের রাজনীতি, উপমহাদেশের যে ভারতবর্ষ ভেঙে যাওয়া, তারপরে বাংলাদেশ পাকিস্তান, এগুলি নিয়ে অনেক আমার একটা গল্প আছে পাকিস্তান নামে। সেটা ইংরেজি অনুবাদ বেরিয়েছে, সেটা আমি নিয়ে গিয়েছিলাম, সেটা তাকে পড়তে দিয়েছিলাম। সে পড়ে বলেছে যে তোমার এই গল্প আমার খুব ভালো লেগেছে, বাট তোমার এই গল্পের বক্তব্যের সঙ্গে আমি একমত না। হ্যাঁ, খুবই ভালো, হতেই পারে, এটা বক্তব্যের সঙ্গে একমত না হওয়ারই কথা। যদিও আমার গল্পটা জাতীয়তাবাদী এই অবস্থান থেকে লেখা না। যাই হোক, এটা না পড়লে বোঝানো যাবে না, ওই প্রসঙ্গে আর বলছি না। কিন্তু এটা আমার খুব বিরল একটা অভিজ্ঞতা যে ওইখানে এতজন কবি লেখকের সঙ্গে, ক্রিয়েটিভ মানুষের সঙ্গে আমি প্রায় 2.5 মাসের, প্রায় 3 মাস ছিলাম। 3 মাস, হ্যাঁ 3 মাস ছিলাম। তাদের সঙ্গে ঘোরাঘুরি হয়েছে, অনেক দেখা হয়েছে, আর জানা হয়েছে কে কিভাবে লেখে। হ্যাঁ, এটা আমার একটা লেখার ধরন, রুটিনের কথা বলছি, যে কেউ ভোরবেলা উঠে লেখে, কেউ মাঝরাতে লেখে, কেউ লিখবে না। সে বলছে আমি যতদিন এখানে আছি কিছু লিখবো না, আমি শুধু বেড়াবো, ঘুরে বেড়াবো, তোমাদের সঙ্গে গল্প করব, এরকম আছে। আর একজন, এই যে কোরিয়ান বন্ধুটা, সে ফিকশন রাইটার। সে ওখানে গিয়ে কবিতা লেখা শুরু করে দিল। সে বললো যে হ্যাঁ, অনেক কবিতা লিখেছে সে ওখানে, এবং সে ইংলিশে কবিতা লেখা শুরু করলো। আমি তুমি ইংলিশে কবিতা লিখছো, কোরিয়ান লিখবে না? না, ইংলিশে লেখা সহজ। কেমন করে সহজ? তুমি লিখলেই হয়ে যাবে। বড় খুব কনফিডেন্ট লেখালেখির ব্যাপারে। তো এই হচ্ছে, এটা আমার খুব আনন্দদায়ক একটা অভিজ্ঞতা, এই আইওয়ার রাইটার্স রেসিডেন্সি। কিন্তু দুঃখের বিষয়, ট্রাম্প সাহেব প্রেসিডেন্ট হওয়ার পরে উনি যে অনেক খরচ কাট করছেন, এই প্রোগ্রামটাকে সাপোর্ট করতো ইউএস স্টেট ডিপার্টমেন্ট। তারা এই ফান্ড উইথড্র করে নিয়েছে। এখন এই প্রোগ্রামটা অনেক ছোট হয়ে আসবে। অন্যান্য ডোনারদের দিয়ে হয়তো অর্ধেকেরও কম সংখ্যক লেখককে তারা আমন্ত্রণ জানাতে পারবে। এখানে তো বোধহয়
প্রত্যেক লেখককে আলাদা বাড়ি বা আলাদা থাকার না, জায়গা, আলাদা রকম? বাড়ি এখন আর হয় না, এখন ওখানে একটা আছে, ডর্মের মতো আছে, হোটেল বলে ওটাকে, হুম, হুম। কিন্তু ওইটাতে প্রত্যেকের একটা করে সুইট থাকে, মানে রুম আর কি, হোটেল রুম। এটা বেশ এক্সপেন্সিভ, ওটা এক্সপেন্সিভ, সব কিছু ওখানে এক্সপেন্সিভ। আমাদের জন্য প্রতি সপ্তাহে একটা কিচেন ভাড়া নেওয়া হতো, যেখানে আমরা গিয়ে নিজেরা রান্না করব, এবং একজনের মানে এক দেশের খাবার আরেক দেশের বন্ধুকে খাওয়াবো, এবং এই যে খাবার বিনিময়ে রান্না, একসঙ্গে রান্না করা, এটার জন্য তারা আমাদের জন্য কিচেন ভাড়া নিত, সেটাও বেশ। এবং তারা আমাদেরকে উৎসাহিত করতো রান্না করতে ওই সপ্তাহে একদিন। আপনি কি এই অভিজ্ঞতা নিয়ে লিখেছেন কোনো বই? আমার কারণ আলসেমির হুমায়ুন কারণে আহমেদের লেখা আমরা হয়নি। আমি পেয়েছি, হুমায়ুন কিন্তু- আহমেদেরটা পড়েছি, সুনীলেরটা পড়েছি, জি। তারপরে মোহাম্মদ রফিক গিয়েছিলেন তারটা পড়েছি। বেশি দূরে সম্ভবত ইমদাদুল হক মিলনও মিলন লিখেছেন। ভাই যায় নাই, উনি যান নাই, আচ্ছা। কিন্তু শঙ্খ ঘোষ গিয়েছিলেন, শঙ্খ ঘোষের একটা বই আছে। এগুলি পড়ে টোরে আমারও অনেক গল্প জমা হয়েছিল, কিন্তু লিখলে তখনই লিখে ফেলা উচিত ছিল। আমার আর তখন লেখা হয়নি, কি এসে কি কাজে, এসে তো আমি দস্তয়েভস্কি নিয়ে বিজি হয়ে পড়লাম, পত্রিকাটা নিয়ে। হ্যাঁ, এই তারপর আর- জায়গাটায় আসছিলাম হ্যাঁ, যে আর আপনি লেখা হয়নি। কিংবদন্তি তুল্য যে পত্রিকা আমাদের মিজানুর রহমান মিজানুর রহমানের পত্রিকা, ত্রৈমাসিক আমাদের পত্রিকা, যৌবনের খুব হ্যাঁ। প্রিয় পত্রিকা, এখনো প্রিয় পত্রিকা। এই পত্রিকাটা মিজানুর রহমানের প্রয়াণ পরবর্তীকালে আপনি দায়িত্ব আমি নিয়েছেন। চেষ্টা করছি, আমি তো আসলে একজন প্রফেশনাল জার্নালিস্ট, মানে একজন সাংবাদিক বা ফুল টাইম সাংবাদিক হিসেবে কাজ করেছি দীর্ঘদিন। তো ওই ওই মানে উনি যেই মাপের কাজ করতেন, এক একটা 800-900 পৃষ্ঠার একটা বিশেষ সংখ্যা, প্রচুর সংখ্যক লেখককে ইনভলভ করে, তাদেরকে দিয়ে লিখিয়ে, তাদেরকে দিয়ে অনুবাদ করিয়ে, সেগুলো এডিট করা, এইটার জন্য যে এটা একটা সার্বক্ষণিক কাজ, সেটা তো আমার পক্ষে এই আমার পেশাগত দায়িত্ব পালনের পরে এটা করা সম্ভব হয়নি। ওই কারণে আমি ওই সাইজের কোনো সংখ্যাই আসলে করতে পারিনি। আমি চাকরি যখন করতাম, কিন্তু এক সময় আমি সাংবাদিকতা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি ব্রেক নিলাম। তো ওই ব্রেকের মধ্যে আমি 2.5 বছর ধরে এই কাজটা করেছিলাম। সংখ্যাটা করলেন। হ্যাঁ, 950 পৃষ্ঠা। সেখানে তো প্রচুর সংখ্যক আমরা অনুবাদ দিয়েছি, বিদেশি, মানে বিভিন্ন দেশের, রুশ, জার্মান, তারপরে পাকিস্তানি, স্প্যানিশ, তুর্কি, আমেরিকান, এরকম অনেক দেশের, চেক, অনেক দেশের লেখকের অনুবাদ দিয়েছি। এটা একটা প্রায় অনুবাদই বেশি। তাছাড়া এই অনুবাদগুলো করেছেন আমাদের আমাদের দেশের অনুবাদক, লেখক, তারাই করেছেন। এবং এটা আমার জন্য খুবই, এটা না, এতজন মানুষ যদি আমার সঙ্গে এই সহযোগিতাটা না করতেন, তাহলে এত মোটা সংখ্যা করা তো একার পক্ষে একটা কোনোভাবেই সম্ভব ছিল না। এটা একটা। তাছাড়া লিখেছেন, লেখা আপনিও লিখেছেন, এরকম আরও 20-25 জন মানুষ, এই যে প্রায় 50 জন মানুষ এটার পেছনে আমাকে সহযোগিতা এবং পরিশ্রম করেছেন, এবং তাদের সঙ্গে যোগাযোগ করা, তাদের কাছ থেকে লেখা নেওয়া, সবাই বিভিন্ন কাজে ব্যস্ত। এবং এইটা তো এমন কোনো কাজ না যেটার জন্য আমি তাদেরকে বড় কোনো কেউ কোনো সম্মানই চান নাই, এবং আমাকে সহযোগিতা করেই তারা খুশি হয়েছেন, এবং পত্রিকাটা বেরিয়েছে সেজন্য খুশি হয়েছেন সবাই। তো এইটা এত সহযোগিতা ছাড়া সম্ভব না, একার পক্ষে এই কাজ করা কারো পক্ষে সম্ভব না। এটা সম্ভব হয়েছে আপনাদের সবার সহযোগিতায়, এবং আমার এই সময়টাই আমি কর্মরত ছিলাম না, আমার প্রফেশন ছিল না বলে আমি এটা পেরেছি। এখন এটা আমার পরবর্তী স্বপ্ন, পরিকল্পনা, যেহেতু দস্তয়েভস্কি সংখ্যা একটা হয়েছে, তলস্তয় সংখ্যা একটা করব। তলস্তয়ের জন্ম 200 বর্ষ হবে এই 2028 সালে। যেমন দস্তয়েভস্কি 200 বছরে করলাম এটা, এই 2028 সালকে আমি টার্গেট করে আমি এখনই পরিকল্পনা শুরু করেছি যে ওই বছর এরকম একটা বিশেষ সংখ্যা তলস্তয়কে নিয়ে করব। আশা করি আপনাদের সকলের সহযোগিতা। নিশ্চয়ই। এবং আমরাও শুধু সহযোগিতা নাই, আমরা চাই যে আপনি এই ধরনের কাজ আরও অনেক করেন, এবং আমাদের সার্বিক সহযোগিতা তো থাকবেই। এবং আপনার নিজের ব্যক্তিগত স্বাস্থ্য, ব্যক্তিগত শরীর, মন, সবকিছুর সুন্দর সর্বাঙ্গীন একটা সাফল্য, সৌন্দর্য
কামনা করছি আমরা, এবং আজকে আমাদের সঙ্গে থাকার জন্য, এই বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিট ফেস্টে আসার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এবং টিবিএস লিটফেস্টকেও অনেক অনেক ধন্যবাদ। আশা করি আবার দেখা হবে এবং আপনি আমার যে পরবর্তী উদ্যোগ সেই উদ্যোগে বরাবরের মতো সহযোগিতা করবেন। নিশ্চয়ই। শুধু দর্শক, আমরা কথা বলছিলাম বিখ্যাত লেখক, গল্পকার, অনুবাদক, যদিও তিনি নিজেকে উপন্যাসিক বলছেন না, কিন্তু আমরা তার উপন্যাসের ভক্ত, সম্পাদক মশিউল আলমের সঙ্গে আজকের আড্ডা এইখানেই আমরা শেষ করছি। আপনাদের সবার সুন্দর সুস্বাস্থ্য কামনা করছি।